আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যে গণিতের উপরে ধারাবাহিক ক্লাস হচ্ছিল এবং আপনাদেরকে এই সপ্তাহে একটি নতুন রুটিন দেওয়া হয়েছে, দুইটা সমন্বয় করেই কিন্তু ক্লাসগুলো চলছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় বহুভুজ। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যারা রুটিনটি ফলো করেছেন। সন্ধ্যার পরে আপনারা জিকের উপরে ক্লাস করেছেন এবং প্রতি শনি সোমবার কিন্তু এই আয়োজনটা চলতে থাকবে। রাত 8:30 গণিত ক্লাস হবে। তো চলুন আজকে বহুভুজের উপরে এমন কিছু জানবেন যেটা হয়তো আপনারা আগে জানেননি, অথবা দেখা যাচ্ছে যে জিনিসটা এত সহজভাবে আসে কিন্তু আপনারা শুধু কঠিন করে সূত্র মুখস্থ করতে গিয়েছেন। আজকের ক্লাসে আপনারা নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে বহুভুজের যে জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। যারা ক্লাসে যুক্ত হয়েছেন তারা সকলের উদ্দেশ্যে, সবাইকে জানানোর উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং নিজের টাইম লাইনে থাকলে হয় কি যে আগামী 1 মাস আপনি ক্লাসটি কিন্তু করতে পারবেন যে কোনো সময়ে। ওকে, চলুন আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বহুভুজ। তো বহুভুজ হচ্ছে সংজ্ঞাতে যার তিনটা অথবা এর চাইতে বেশি সংখ্যক বাহু থাকে, সেই বাহু দিয়ে যদি একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করা হয় ওই ক্ষেত্রটাকে কি বলা হবে? ওই ক্ষেত্রটাকে বলা হবে হচ্ছে বহুভুজ। তো এখন বলতে পারেন যে তিনটা ক্ষেত্র দিয়ে আমরা কিন্তু ত্রিভুজ পড়েছি। আমরা যদি দেখি, আমরা ত্রিভুজ দেখেছি। ত্রিভুজের কয়টি বাহু? 3টি বাহু, 3 বাহু। তারপরে আমরা চতুর্ভুজ দেখেছি, তার মানে চতুর্ভুজেরও কয় বাহু? চতুর্ভুজের 4 বাহু, ঠিক আছে, চতুর্ভুজ। তারপরে এই ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলা কিন্তু অলরেডি এরা কিন্তু নিজেরাও কিন্তু বহুভুজ, কারণ বহুভুজের মধ্যে বহুভুজের যে আমাদের সংজ্ঞা সেটা হচ্ছে যে বহুভুজের সংজ্ঞা অনুযায়ী সেটা হচ্ছে 3 বা ততোধিক, 3টা হইলেও সেটা বহুভুজ। তার মানে যদি বলা হয় মানে সবচাইতে কম বাহু দ্বারা গঠিত বহুভুজ কোনটি? ত্রিভুজ। ত্রিভুজের কিন্তু সবচাইতে কম বাহু, কারণ হচ্ছে বহুভুজের সংজ্ঞাতে 3 বাহু দিয়ে যে আমাদের আবদ্ধ ক্ষেত্রটা হবে সেটাও কিন্তু একটা হচ্ছে আমাদের কি, সেটাও কিন্তু একটা বহুভুজের মধ্যে পড়বে, বহুভুজের অন্তর্ভুক্ত হবে। এবং 3 বাহুর চাইতে বেশি চতুর্ভুজের 4টা বাহু 3-এর চাইতে বেশি, এগুলো হচ্ছে বহুভুজ। আমরা অনেক সময় মনে করি যে বহুভুজ মানেই হচ্ছে চতুর্ভুজ আর ত্রিভুজের চাইতে বেশি, তার মানে 4টার চাইতে বেশি হলে হয়তো আমাদের বহুভুজের চিন্তা আসলে আমরা পঞ্চভুজের কথা আমরা চিন্তা করি, যে পঞ্চভুজ, অথবা আমরা ষড়ভুজের কথা আমরা চিন্তা করতে পারি যে ষড়ভুজ। এইগুলা হচ্ছে আমাদের হয়তো বহুভুজ বললে আমাদের মাথায় আসে। তো অ্যাকচুয়ালি কিন্তু ত্রিভুজ বা চতুর্ভুজ এগুলাও হচ্ছে বহুভুজ। তার মানে আমার বাহুর সংখ্যা যদি 3টার চাইতে বেশি হয়, বাহু যদি আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি 3 হয়, তাহলেই হচ্ছে আমার কি, সেই ক্ষেত্রটা, সেই আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে আমার বহুভুজ। বহুভুজের অবশ্যই একটা আবদ্ধ ক্ষেত্র হইতে হবে, ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক সবগুলো আমরা দেখেছি আবদ্ধ, তার মানে একটা জায়গাতে বদ্ধ হইতে হবে, মানে প্রত্যেকটা বাহুজের সাথে সংযুক্ত হয়ে ভিতরের দিকে যে অভ্যন্তরীণ ক্ষেত্র তৈরি করে সেই ক্ষেত্রটাই হচ্ছে আমার বহুভুজ। তো এইটা হচ্ছে একটা আবদ্ধ ক্ষেত্র, একটি সরলরেখা খণ্ড দিয়ে সরলরেখা, তার মানে যে বাহুগুলো এগুলো একটা অবশ্যই স্ট্রেট লাইন হবে, নট বক্ররেখা হইতে পারবে না, বক্ররেখা কিন্তু হইতে পারবে না। ত্রিভুজের ক্ষেত্রে হোক চতুর্ভুজ আমরা দেখেছি সবগুলা কিন্তু স্ট্রেট লাইন হইতে হবে, তার মানে সরল রেখার খণ্ড হইতে হবে। বহুভুজ কমপক্ষে 3টি বাহু 3টি কোণ নিয়ে গঠিত। আমরা যেটা বলেছি যে সবচাইতে ছোট, সবচাইতে যে আমাদের বাহুর কম অথবা কোণ কম থাকবে হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে ত্রিভুজের। ত্রিভুজ হচ্ছে সর্বনিম্ন বহুভুজ। প্রতিটি বাহু শুধুমাত্র 2টি বাহুর সাথে সংযুক্ত থাকবে, এটা আমরা দেখেছি। যেমন এই যে এই বাহুটা, আমরা যদি যে কোনো একটা বাহুর কথা চিন্তা করি, এই বাহুটার কথা চিন্তা করি, তাহলে এইদিকে এই বাহুর সাথে কানেক্টেড এই প্রান্তটা আর একটা বাহুর সাথে কানেক্টেড, তার মানে এই বাহুটা 2 প্রান্তে 2টা বাহুর সাথে কানেক্টেড থাকবে। বহুভুজ সমতলে অবস্থিত, এটা কিন্তু অবশ্যই 2 ডাইমেনশনাল, এগুলো হচ্ছে 2D, 2টা দৈর্ঘ্য প্রস্থ থাকবে এরকম। তো আমাদের যেটা হচ্ছে এই 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল বলতে আমরা যে জগতে থাকে, তার মানে আমরা যদি একটা পেজ সমতল, বা আমরা যদি কোনো একটা যেমন টেলিভিশনে দেখি সব কিন্তু 2 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল মানে বাস্তবিক, ঠিক আছে। তো 3 ডাইমেনশনাল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2টাই থাকবে। যেমন একটা ঘনক আকৃতির বা গোলক, যেমন একটা কোনো বল, ঠিক আছে, এগুলো হচ্ছে ঘনক। আমরা আগামী ক্লাস থেকে আমরা ঘনকের পড়াশোনা শুরু করব, যেটা ঘন জ্যামিতি কিন্তু নামকরণ।
বহুভুজের যদি প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে সেই বহুভুজকে আমরা বলবো সমবাহু বহুভুজ। যেমন আমরা দেখেছি সমবাহু ত্রিভুজ দেখেছি আমরা, সমবাহু আমরা চতুর্ভুজ যেটাকে বর্গ বলা হয় বা যেটাকে রম্বস বলা হয়। তারপরে হচ্ছে আমরা যদি বাহুগুলা যদি সমান না হয় তাহলে সেটাকে অসমবাহু বলা মানে হচ্ছে বহুভুজ বলা হয়। সবচেয়ে ব্যাপার যে আমি যা যা এতক্ষণ বললাম এগুলো একটা থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, এগুলো একদমই সিম্পল ব্যাপার, এই হিসেব নিকেশ থেকে পরীক্ষা আসবে না। এগুলো জাস্ট আপনারা চিন্তা করলেই আসবে, আর যদি চিন্তা না করে এগুলো না জানতেন তাহলে এখন একটু মাথায় ঢুকায় নেন, কারণ আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু এইগুলো পড়েছি। এখন আমরা আমাদের যেটা পরীক্ষায় আসবে সেইটা নিয়ে আমরা আলোচনা করি। এখান থেকে পরীক্ষা আসেই হচ্ছে বহুভুজের ক্ষেত্রে বা আমাদের এই বহুভুজের মধ্যে বলা থাকতে পারে পঞ্চভুজ বা ষড়ভুজ বলা থাকতে পারে বা সাত বাহু বিশিষ্ট বহুভুজ বলা থাকতে পারে। আমাদের অভ্যন্তরীণ কোণ আসবে, আর আরেকটা হচ্ছে আমাদের কি আসবে, অভ্যন্তরীণ কোণের কথা বলবে। আবার আমাদেরকে বলবে হচ্ছে আমরা একটা ষড়ভুজ নিচ্ছি, তার মানে তার 6টা বাহু, মোটামুটি সুষম ষড়ভুজ নেওয়ার আমরা চেষ্টা করতেছি, সুষম একটা ষড়ভুজ নেওয়ার চেষ্টা করতেছি। এটা একটা বহুভুজ। আমাদের পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আসে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব। একটু চিন্তা করেন, আমরা বহুভুজটার এই যে শীর্ষবিন্দু, এটা একটা ষড়ভুজ, যেহেতু একটা ষড়ভুজ মানে যার বাহু আছে কয়টা, ষড়ভুজ মানে 6টি বাহু আছে, 6টি বাহু এখানে থাকবে, 6টি বাহু, 6টি কি থাকবে, শীর্ষবিন্দু থাকবে। এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জানি কোনগুলো শীর্ষবিন্দু, যে কয়েকটা আমাদের মানে 2টা বাহু যে বিন্দুতে মিলিত হয় সেগুলোকে শীর্ষ বলা হয়। তাহলে কয়টা শীর্ষবিন্দু রয়েছে, 6টা শীর্ষবিন্দু রয়েছে। আচ্ছা, এবার একটু চিন্তা করি, আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দুকে সেম দিকে, একটার দিকে, যেমন আমরা ডান সাইডে প্রত্যেকটা শীর্ষবিন্দুকে আমরা বর্ধিত করলাম, প্রত্যেকটা শীর্ষবিন্দুকে আমরা রাইট সাইডে, কোন দিকে, রাইটে বর্ধিত করব। তো এইটা বর্ধিত করলাম, এইটা যদি বর্ধিত করি এইদিকে যাবে, এইটা যদি বর্ধিত করি এইদিকে যাবে, ঠিক আছে, একদম সোজাসুজি বর্ধিত করতেছি। এবং আমাদের এইটা যদি বর্ধিত করি এইদিকে আসতেছে, ঠিক আছে। একটু চিন্তা করে দেখেন, চিত্রটা এরকম আসবে। তার মানে আমরা প্রত্যেকটা রাইটে হচ্ছে আমরা বর্ধিত করছি, প্রত্যেকটা বাহুকে, 6টা বাহু 6টা কৌণিক বিন্দু থেকে বর্ধিত করলাম। এবারে আসেন, এইটার এই যে ভেতরের দিকে কোণটা, এই যে ভেতরের দিকে যে কোণটা, এটা তো একটা ষড়ভুজ ছিল, ষড়ভুজের কয়টা ভেতরের দিকে কোণ আছে, 6টা শীর্ষবিন্দুতে 6টা আমার ভেতরের দিকে 6টা কোণ আছে। এই যে ভেতরের দিকের কোণগুলোকে আমাদেরকে বলা হয় অন্তস্থ কোণ। কি কোণ, অন্তস্থ কোণ, বা একে অভ্যন্তরীণ কোণও বলা হয়। এগুলো আমরা কিন্তু অলরেডি যে কোনো সময় আমরা দেখেছি, ত্রিভুজের ক্ষেত্রে হোক চতুর্ভুজের ক্ষেত্রে হোক, আমরা অন্তস্থ কোণ, ভিতরের যে কোণটা সেটা অন্তস্থ কোণ। আর এই যে আমরা প্রত্যেকটা বাহুকে যে বর্ধিত করছি একটা দিকে, তো বাইরের দিকে কিন্তু আমাদের কোণ তৈরি হয়েছে, বাইরের দিকে আমাদের কি তৈরি হয়েছে, কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। দেখেন, এই যে বাইরের দিকে যে কোণগুলো তৈরি হইলো এগুলাকে কি কোণ বলা হয়, এগুলাকে বলা হয় বহিস্থ কোণ। এগুলাকে কি কোণ বলা হয়, বহিস্থ কোণ। এখন একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে এই যে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, এই মিলায়ে কি, যেহেতু আমরা এই রেখাকে বর্ধিত, এই বাহুকে বর্ধিত করছি, তাহলে এই শীর্ষবিন্দুতে অন্তস্থ কোণের যোগফল আর বহিস্থ কোণ মিলায়ে কয়, 2 সমকোণ, কারণ একটা স্ট্রেট লাইন, একটা সরল কোণ। দেখেন তো 180 ডিগ্রি ইকুয়াল কি, একটা সরল কোণ। তাহলে প্রতিটা বিন্দুতে, প্রতিটি শীর্ষবিন্দুতে, প্রতিটি শীর্ষবিন্দুতে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আমার কি ঘটনা ঘটছে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে অন্তস্থ কোণ
আর যদি আমরা বহিস্থ কোণ যোগ করি তাহলে এই দুইটা মিলায় হচ্ছে আমার 180 ডিগ্রি বা সরল কোণ, 1 সরল কোণ, 1 সরল কোণ। তাহলে প্রতিটা শীর্ষবিন্দুতে একটা করে সরল কোণ উৎপন্ন হয়েছে। এই সরল কোণটা অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল। তাহলে এরকম কয়টা শীর্ষবিন্দু আছে? এখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ, মানে একটা সরল কোণ। তার মানে এখানে আপনার কি আছে? এখানে হচ্ছে আমার একটা সরল কোণ, মানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ। তাহলে মোট আমার এখানে কত থাকবে? মোট হচ্ছে আমার 6টা শীর্ষবিন্দু আছে, 6 গুণন 2 সমকোণ, মানে হচ্ছে 12 সমকোণ। আর 6টা শীর্ষবিন্দু মানে আমরা বলতে পারি 6 সরল কোণ। খুবই কিন্তু বেসিক হচ্ছে আমার এগুলো কনসেপ্ট। এবারে আপনি একটু চিন্তা করবেন, এই যে ষড়ভুজটা আমরা দেখলাম, এই ষড়ভুজের সবগুলো অন্তস্থ কোণ, তার মানে অন্তস্থ কোণ কয়টা আছে? 6টা অন্তস্থ কোণ আছে। 6টা শীর্ষবিন্দুতে 6টা অন্তস্থ কোণ আছে। আর বাইরের দিকে আবার কয়টা বহিস্থ কোণ আছে? 6টা বহিস্থ কোণ আছে। তো অনুরূপভাবে আমরা যদি একটা ত্রিভুজ নিতাম তাহলে কি ঘটনা ঘটতো? আমি ত্রিভুজকে যদি একটা দিকে এই ডান সাইডে করে বর্ধিত করতেছি, ডান সাইড এই দিকে, তার মানে এটাও কোন দিকে? এই দিকে। তাহলে এই ভিতরের গুলা কিন্তু আমার অন্তস্থ কোণ, এই যে ভিতরের গুলা আমার কি? অন্তস্থ কোণ। আর এই যে আমরা বর্ধিত করলাম, এই বাইরের দিকে কয়টা? বাইরের দিকে হচ্ছে বহিস্থ কোণ। তাহলে একটু চিন্তা করে দেখেন, এটা আমরা ষড়ভুজ নিয়েছি আর এইটা এই পাশে ত্রিভুজ। তো ত্রিভুজ নেই আর ষড়ভুজ নেই, এই আমার যে বহিস্থ আমরা বর্ধিত করার কারণে প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা শীর্ষ, ত্রিভুজের কয়টা শীর্ষ থাকে? 3টা শীর্ষ। বহুভুজের যে কয়টা বাহু সেই কয়টা শীর্ষ থাকতেছে। তাহলে একটা ষড়ভুজের কয়টা শীর্ষ? 6টা শীর্ষ। ত্রিভুজের 3টা শীর্ষ। প্রতিটা শীর্ষতে আপনার 180 ডিগ্রি মানে 1 সরল কোণ উৎপন্ন হয়েছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে মোট কোণ কত হচ্ছে? মোট কোণ মানে বহিস্থ আর হচ্ছে কি মোট বহিস্থ আর অন্তস্থ কোণের যোগফল কত হচ্ছে? প্রত্যেকটা শীর্ষবিন্দুতে 3 গুণন 2 6 সমকোণ। তার মানে একে আমরা বলতে পারি 3টা সরল কোণ। এগুলো কিন্তু আপনাদের কাছে একদম ক্লিয়ার হবে যারা শুরু থেকে ক্লাস করতেছেন। যারা শুরু থেকে ক্লাস করেননি তারা কি করবেন? তারা হচ্ছে ইএম জব ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু ক্লাসগুলো করে নেবেন। কারণ এই যে সরল কোণ সমকোণ আমি কিন্তু গেলে আবার ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তাহলে দেখেন আমরা যেটা করতে চাচ্ছি যে প্রত্যেকটা বিন্দুতে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ মিলায় একটা সরল কোণ তৈরি করতেছে। তাহলে যদি এটা ষড়ভুজ হয় তাহলে 6 সরল কোণ। এটা 6 সরল কোণ মানে কি? যে আমার 6টা অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 6টা সরল কোণ। যদি পঞ্চভুজ হইতো তাহলে 5টা অন্তস্থ কোণ আর 5টা বহিস্থ কোণ মিলায় হইতো 5টা সরল কোণ, তার মানে 5 দুগুণে 10 সমকোণ। যদি এটা 10 ভুজ হইতো, যদি 10টা বাহু বিশিষ্ট যদি ক্ষেত্র হইতো তাহলে 10টা অন্তস্থ কোণ 10টা বহিস্থ কোণ মিলায়া 10 সরল কোণ উৎপন্ন হইতো এবং আমার 10 সরল কোণ মানে 10 গুণন 2 20 সমকোণ উৎপন্ন হইতো, 20টা সমকোণ থাকতো। এবারে আসেন আমরা কি দেখাচ্ছি, যে কারণে এটা আমি তৈরি করতেছি। এবার আসেন ওই ষড়ভুজটাই এখন আমি আবার অঙ্কন করতেছি। ওই যে ষড়ভুজ যে আমরা অঙ্কন করেছিলাম সেই ষড়ভুজটাই আমি আবার অঙ্কন করছি। ধরেন এইটা সেই ষড়ভুজ ছিল, যদিও বাঁকা হয়েছে। আচ্ছা, 6টা শীর্ষবিন্দুগুলো আমি একটু মার্কিং করছি।
এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ভালো করে মনোযোগ দিবেন, দেখেন কই থেকে কি তৈরি করতেছি। আমি এই সি শীর্ষবিন্দু থেকে ই শীর্ষবিন্দু যোগ করে দিলাম। কেন ই যোগ করে দিলাম? যেন ত্রিভুজ, কয়টা ত্রিভুজ তৈরি করতে পারি। দেখেন তো, সি ডি ই একটা ত্রিভুজ হয়েছে, আর একটা ত্রিভুজ হয়েছে এখানে, ছোট একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হয়েছে। তার মানে একটা কৌণিক বিন্দু থেকে আমি যদি অন্য একটা বিন্দুর যদি আমি সংযোগ রেখা দিয়ে, যাকে কর্ণ বলতে পারি, যদিও কর্ণ হচ্ছে বিপরীত শীর্ষবিন্দুগুলার আমরা যদি সংযোগ রেখা যদি আমরা তৈরি করি বা সংযোগ যদি রেখা অঙ্কন করি তাহলে সেটা কর্ণ। তো এখানে আমাদের এই যে একটা শীর্ষবিন্দু থেকে যেই শীর্ষবিন্দুর দিকে আমাদের সংযোগ লাইন আছেই, ওইটার তো আমি আর নতুন করে দেওয়ার কিছু নাই, কারণ ডি এর সাথে তো আমার অলরেডি সংযোগ লাইন আছেই। তো ই এর সাথে সংযোগ লাইন ছিল না, আমি ই এর সাথে সংযোগ লাইন দিয়ে দিলাম। এফ এর সাথে সংযোগ লাইন ছিল না, দিয়ে দিলাম। এর সাথে সংযোগ লাইন ছিল না, আমি দিয়ে দিলাম। বি এর সাথে তো সি এর সংযোগ লাইন আগেই ছিল, এটা তো আমার ষড়ভুজেরই বাহু। এটা তৈরি করার কারণে কি ঘটনাটা ঘটলো, অনেকগুলা দেখবেন, অনেকগুলা ত্রিভুজের সৃষ্টি হয়েছে। কয়টা ত্রিভুজ আছে এখানে দেখেন, ত্রিভুজ সি ডি ই, ত্রিভুজ সি ই এফ, ত্রিভুজ সি এফ এ, ত্রিভুজ, কয়টা ত্রিভুজ আছে, সি এ বি। কয়টা ত্রিভুজ? 4টি। এবার একটু চিন্তা করেন, দেখেন ত্রিভুজ সি ডি ই, এই ত্রিভুজের 3টা কোণ, একটা কোণ এইটা, আর একটা কোণ এইটা, আর একটা কোণ এইটা। এই যে 3 কোণ মিলায়া কয় সমকোণ? 2 সমকোণ। ভালো করে খেয়াল করেন, কেন? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা এগুলো শিখে এসেছি, ত্রিভুজের উপরে প্রচুর ক্লাস করেছি। ত্রিভুজের 3 কোণের ভিতরের যে 3টা অন্তস্থ কোণ থাকে, 3টা অন্তস্থ কোণের সমষ্টি 3 সমকোণ। অনুরূপভাবে আমরা যদি এখানে আসি, দেখেন ত্রিভুজ এই সিইএফ, এই কোণ, এই কোণ, এই কোণ, 3 কোণের সমষ্টি 2 সমকোণ। চিন্তা করেন, তাহলে এই দুইটা ত্রিভুজ মিলায় আমরা এই কোণটা পেয়ে গেছি ষড়ভুজের, এই কোণটাও পেয়ে গেছি। এই ফুল একটা কোণ কিন্তু হয়ে গেছে, ফুল দেখেন একটা কোণ হয়ে গেছে। এবার সিএফএ, এইটার 3টা কোণটা কোনটা? দেখেন সিএফএ, এই কোণ, এই ভিতরের এই কোণ, আর এই কোণটা, এই 3টা কোণের সমষ্টি কত? 2 সমকোণ। সো 2 সমকোণ। তাহলে দেখেন পরের এই ত্রিভুজটা যখন আমি নিয়েছি, তখন এই দেখেন এই 2 ত্রিভুজ মিলায়া, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ মিলে এই কোণটা কিন্তু পুরাটাই চলে আসছে। তার মানে এই কোণটা পুরো আসছে, এই কোণটা পুরো আসছে, এই কোণটা পুরো আসছে। এখন এই পরের ত্রিভুজের কথা আমরা চিন্তা করি। পরের ত্রিভুজে যদি চিন্তা করেন তাহলে এই কোণ, এই ছোট কোণ, এই একটা সম্পূর্ণ বি কোণটা সম্পূর্ণ কোণ, আর এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক মিলায়া এই ত্রিভুজের সিএবি ত্রিভুজের 3 কোণের সমষ্টি আবার 2 সমকোণ। তো এবার আমাকে বলেন তো, দেখেন তো এই যে এই কোণটা গেছে হচ্ছে প্রথম ত্রিভুজের 2 সমকোণের মধ্যে। তারপরে এই কোণ, এই চারটা কোণের মধ্যে, 4টা ত্রিভুজের মধ্যেই এই পুরা কোণটা ভাগ হয়ে গেছে, 4 ভাগ হয়েছে। পুরা কয় ভাগ হয়েছে? 4 ভাগ। তারপর এই কোণ আছে, এই কোণ 2টা ত্রিভুজে 2 ভাগ ছিল, 2টার মধ্যে চলে আসছে। তাহলে প্রত্যেকটা কোনো কোণ কি আছে বাদ পড়ছে? কোনোটাই বাদ পড়ে নাই। তাহলে ভিতরের যতগুলা কোণ আছে সবগুলা কোণ মিলায়া কত সমকোণ হচ্ছে? 2 যোগ 2 যোগ 2 যোগ 2। তার মানে 4 দুগুণে 8 সমকোণ। কত সমকোণ হয়েছে? 4 দুগুণে 8 সমকোণ। কয়টা ত্রিভুজ তৈরি করা গেছে? 4টা ত্রিভুজ তৈরি করা গেছে। এটা কয় ভুজ ছিল? 6 ভুজ ছিল। 6 ভুজের ভিতরে কয়টা ত্রিভুজ তৈরি করা গেছে? 4টি ত্রিভুজ তৈরি করা গেছে।
কয়টা কম ত্রিভুজ তৈরি করা গেছে? দুইটা কম ত্রিভুজ তৈরি করা গেছে। এবার একটু আসেন, এই যে এইটা থেকে এবার আমরা একটা অঙ্কন করতেছি। দেখেন কয়টা বাহু? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু। কয়টা বাহু? পাঁচটা বাহু। পঞ্চভুজ। ভালো করে মনোযোগ দিবেন। এ বি সি ডি ই, পাঁচটা বাহু। সি থেকে ডি এর সাথে তো লাইন আছেই, সি থেকে ই এর লাইন নাই, লাইন টেনে দিলাম। সি থেকে এর লাইন নাই, লাইন টেনে দিলাম। তাহলে এটা পঞ্চভুজ, বাহু বিশিষ্ট ভুজ। তাহলে পাঁচ বাহু বিশিষ্ট ক্ষেত্র। ভিতরে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে? ভিতরে কয়টা? একটা হচ্ছে ত্রিভুজ সি ডি ই, আর একটা ত্রিভুজ, ত্রিভুজ সি ই এ, সি ই এ, আর একটা ত্রিভুজ সি এ বি, ত্রিভুজ সি এ বি। কয়টা ত্রিভুজ? তিনটা ত্রিভুজ। তাহলে বাহু পাঁচটা, 5 থেকে 3 বিয়োগ করলে, সরি 5 থেকে 2 বিয়োগ করলে তিনটি হচ্ছে আমার ত্রিভুজ। তার মানে যত বাহু থাকুক, যেমন 6 বাহু, 6 থেকে 2 বিয়োগ করলে 4টা আমার ভিতরে ত্রিভুজ তৈরি করা যায়। আমার যদি 5টা যদি বাহু হয়, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3টা আমার ত্রিভুজ তৈরি করা যাবে। আর এই ত্রিভুজের ভিতরে কোণ আছে 2 সমকোণ, তারপর এখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছে আমার যে কয়টা বাহু আছে তার চাইতে 2 বিয়োগ করে দিলেই আমার অন্তস্থ কোণের যোগফল পাবেন। তাহলে এই যে আমাদের যে ষড়ভুজ, এই যে 8টা যে সমকোণ, 8 যে সমকোণ পেলেন, এই সমকোণটা আসলে কি? অন্তস্থ কোণের যোগফল। অন্তস্থ কোণের যোগফল। এই যে ভেতরে যে আমাদের যে 2 2 2 2, তাহলে কত পেলেন? 3 দুগুণে 6 সমকোণ। এইটা এখানে কি? এই সবগুলা কোণের যোগফল, ভিতরের যে অন্তস্থ কোণের যোগফল। তার মানে অন্তস্থ কোণের যোগফল, অন্তস্থ কোণের যোগফল। এখানে তাহলে 3 দুগুণে 6 সমকোণ, এবং প্রতি জায়গাতে 2 করে বিয়োগ হচ্ছে। তার মানে বাহুর সংখ্যা যদি n হয়, যদি বাহু যদি হয় আমার n, বাহু যদি n হয়, তাহলে ভিতরে ত্রিভুজ হবে কত? n-2। আর প্রত্যেকটা ত্রিভুজের ভেতরে কত ডিগ্রি করে কোণ থাকে? প্রত্যেকটা ত্রিভুজের ভেতরে কত ডিগ্রি করে কোণ থাকে বলেন? প্রত্যেকটা ত্রিভুজের ভেতরে কোণ থাকে হচ্ছে 2 সমকোণ করে, এবং এই 2 সমকোণ মানে 2 যে আমাদের সমকোণ, এই 2 সমকোণ মানে হচ্ছে 1 সরল কোণ। তার মানে একে আপনি 180 ডিগ্রি বলতে পারেন, সেম কথা। তার মানে ত্রিভুজ হচ্ছে n-2। তাহলে এই n-2 গুণন 180 ডিগ্রি, এইটা হচ্ছে আমার অন্তস্থ কোণের যোগফল। কার? n বাহু বিশিষ্ট, n বাহু বিশিষ্ট অন্তস্থ কোণের যোগফল হচ্ছে n-2 গুণন 180 ডিগ্রি। চলেন তাহলে এখানে ত্রিভুজ, তাহলে n ইকুয়াল কত আমার? আমরা যদি সূত্রটা লিখি, n বাহু বিশিষ্ট, আপনারা দেখবেন বইতে এই লেখাটা থাকে, বইতে এই সূত্রটা দেওয়া থাকে, n বাহু বিশিষ্ট, n বাহু বিশিষ্ট ক্ষেত্রের, বা n বাহু বিশিষ্ট বহুভুজ আমরা এখন বলতে পারি, ক্ষেত্রগুলো অবশ্যই বহুভুজ, অন্তস্থ কোণের যোগফল n-2 গুণন 180 ডিগ্রি, বা n-2 এটাকে আমরা লিখতে পারি এই n-2
গুণন 180 ডিগ্রি। এটাকে কিন্তু আমরা বলতে পারি n-2, 180 কে 2 গুণন আমরা কত 90 ডিগ্রি লিখতে পারি কি পারি না? এই 2 দিয়ে ভিতরকে যদি আমি গুণ করে দেই তাহলে 2n মাইনাস, আমাদের এখানে কি লিখতে পারি 2n মাইনাস 2 দুগুণে 4 4 এত 90 ডিগ্রি। বইতে দেখবেন এই সূত্রটাও দেওয়া থাকতে পারে বিভিন্ন বইতে, ঠিক আছে? রাইটার এক বই থেকে আরেক বইয়ের যেন হুবহু না হয়ে যায়, এজন্য কোনো জায়গায় দেখবেন এই সূত্র দেওয়া, কোনো জায়গায় এই সূত্র দেওয়া, আপনার যেটা ভাল লাগে, ঠিক আছে? আবার আপনি এইভাবেও মাথায় নিতে পারেন যে n-2 এত সরল কোণ, কারণ সরল কোণ মানেই তো হচ্ছে আমার 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে n বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণের যোগফল n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে যখন সেটা ত্রিভুজ, তার মানে n এর মান 3, তার মানে 3-2 গুণন 180 ডিগ্রি, 3 থেকে 2 বিয়োগ করলে তো 1 থাকে, 1 গুণন 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। এই জন্যই তো আমাদের কি হচ্ছে ত্রিভুজের ভিতরের 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবারে আসেন, এই যে মোট কোণ কিন্তু আমার কত 6 সমকোণ। তার মানে যে কয়টা শীর্ষবিন্দু থাকে, যে কয়টা শীর্ষবিন্দু থাকে সেই কয়টা সরল কোণ হচ্ছে আমার কি, সেই কয়টা সরল কোণ হচ্ছে আমার, যেমন ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা, তাহলে 3টা সরল কোণ, 3টা সরল কোণ হচ্ছে আমার কি এর অন্তঃস্থ এবং বহিস্থ সবগুলা কোণের যোগফল। তাহলে অন্তঃস্থ কোণের যোগফল হচ্ছে n-2, অন্তঃস্থ কোণের যোগফল n-2। তাহলে আমি যদি ওই n থেকে আমি যদি n-2 যদি বিয়োগ করে দেই, n থেকে যদি n-2 বিয়োগ করে দেই, তাহলে n মাইনাস মাইনাসে +2, n কাটা 2 সরল কোণ, এইটা হচ্ছে আমার বহিস্থ কোণ। মনে হয় বুঝতে পারলেন না? তাহলে কি বললাম দেখেন, যে 3টা বাহু হলে মোট কোণ অন্তঃস্থ আর বহিস্থ কোণ মিলাই হচ্ছে আমার 3 সরল কোণ। কত? 3 সরল কোণ। 3 সরল কোণ মানে 2 সমকোণ, তার মানে 6 সমকোণ। তো 3 সরল কোণ হচ্ছে আমার ভেতরের কোণগুলো এবং বাইরের কোণগুলোর যোগফল। তো ভেতরের কোণগুলো হচ্ছে আমার n-2। তাহলে এই যে 3 বাহুর জন্য 3, তাহলে n বাহুর জন্য n সরল কোণ। তাহলে n থেকে যদি আমি n-2 বিয়োগ করে দেই, তাহলে এইটা থাকবে শুধুমাত্র বাইরের কোণের যোগফল। তাহলে আমরা সূত্র এখানে কি লিখতে পারি, আমরা এটা বহিস্থ সূত্র আরেকটা দেখেন লিখে দিলাম, n বাহু বিশিষ্ট ক্ষেত্রের বলতে পারি, বহুভুজের বলতে পারি, বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের সমষ্টি কত হবে 2 সরল কোণ। 2 সরল কোণ মানে কি 2 গুণন 2 সমকোণ, তার মানে 4 সমকোণ, তার মানে 4 গুণন 90, 4 নং 36, 360 ডিগ্রি। এটা কিন্তু ইউনিভার্সাল, সবার ক্ষেত্রেই সার্বজনীন সত্য। সেটা ত্রিভুজ হোক, একটা 3 বাহু বিশিষ্ট ক্ষেত্রেরও বাইরের যে কোণগুলো আছে, বাইরের কোণগুলোর সমষ্টি হচ্ছে মাত্র 4 সমকোণ। আবার যদি সেটা একটা ষড়ভুজ হয়, তাহলে বাইরের যে কোণগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলার যোগফল কত হবে, সেই আমার 4 সমকোণ মানে 2 সরল কোণ। তাহলে এটা যেহেতু আমার কি 6টা বাহু, তাহলে n এর মান হচ্ছে আমার 6। তাহলে অন্তঃস্থ কোণ ও বহিস্থ কোণ সব মিলায়া মোট মিলায় কয়টা আমার 12টা সমকোণ আছে, কারণ প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে সরল কোণ উৎপন্ন হয়। আর ভেতরে আমার ভেতরে কয়টা থাকবে, বাহু হচ্ছে আমার n, তাহলে n-2 এত 180 ডিগ্রি, এটা হচ্ছে ভেতরের কোণগুলোর যোগফল। তাহলে হচ্ছে আমার n হচ্ছে আমার 6 - 2, তার মানে গুণন 180 ডিগ্রি, এটা তার মানে আমার 4 গুণন 180 ডিগ্রি, 4টা সরল কোণ। তাহলে 6টা সরল কোণ থেকে যদি আমি 6টা যদি সরল কোণ থেকে আমি যদি 4টা সরল কোণ যদি আমি বিয়োগ করে দেই, তাহলে সেই কত আসতেছে, সেই কিন্তু আমার 2 সরল কোণ থাকতেছে। তার মানে সব সময় হচ্ছে আমার বাইরের যে কোণগুলা তৈরি হবে, এটা যদি 20টা বাহু বিশিষ্ট ক্ষেত্রও হইতো, বাইরের যে 20টা বহিস্থ কোণ পেতাম, ওই 20টা বহিস্থ কোণের সমষ্টি হইতো 2 সরল কোণ, বা
2 সরল কোণ বা 4 সমকোণ বা 4 নং 36 360 ডিগ্রি, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা বলে একদম ইজি ব্যাপার, দেখেন এই সবগুলা একটি পঞ্চভুজের 5টি কোণ, যখন অন্তস্থ কোণ বহিস্থ কোণ কিচ্ছু বলে নাই, তার মানে যে আমার যে পঞ্চভুজ আছে 5টা ভেতরের কোণ কিছু যদি না বলে, তার মানে 5টা ভেতরের কোণের সমষ্টি কত হবে 5 - 2 এত সরল কোণ, কারণ n - 2 সরল কোণ, তার মানে 3 সরল কোণ। তাহলে উত্তর কি সরল কোণে আছে নাকি সমকোণে আছে? সমকোণে আছে, তার মানে 3 × 2 = 6, তাহলে 6 সমকোণ। দেখেন আবার কি প্রশ্ন আছে, একটি ষড়ভুজের অন্তস্থ কোণের পরিমাপ, তার মানে একটা সুষম ষড়ভুজের অন্তস্থ কোণের পরিমাপ হবে, ওই যে একটা সুষম যে ষড়ভুজ আমরা ড্র করছিলাম, তো এইটার যে ভেতরের যে কোণগুলো আছে, এই যে ভেতরের যে কোণগুলা, এই ভেতরের কোণগুলার আসলে মান কত হবে? তো আমরা জানি ভেতরের যে কোণগুলা সেইগুলার মানের যোগফল হচ্ছে, সমষ্টি হচ্ছে এত, সমষ্টি হচ্ছে কত এত, n - 2 × 180 ডিগ্রি। তো এখন প্রত্যেকটা কোণের মান চাইছে, তাহলে এই যে সমষ্টি এটা কয়টা কোণের মান? ভেতরের 6টা কোণের মান, 6টা। একে যদি আপনি 6 দিয়ে ভাগ করেন, তার মানে n দিয়ে যদি ভাগ করেন, তাহলে প্রতিটা কোণের মান বের হবে। কয়টা কোণের মান বের হবে? প্রত্যেকটা কোণের মান বের হবে। তাহলে এই জন্য এগুলো আলাদা করে সূত্র মুখস্থ রাখার দরকার নাই, দেখবেন বইতে এরকম সূত্র দেওয়া আছে। আপনাদের সমষ্টি বুঝতেছেন তো, এটা তো আপনার আপনি আসবে। 5টা কলমের দাম যদি 25 টাকা হয়, একটা কলমের দাম 5 দিয়ে ভাগ করে দিব, তাহলে 6টা কোণের যোগফল যদি উপরেরটা হয়, তাহলে একটা কোণের মান কত 6 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে যদি n এর মান 6, তার মানে n 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে, 4 × 180 ডিগ্রি, এটা হচ্ছে ভেতরের সবগুলা কোণের যোগফল। একে যদি আমি 6 দিয়ে ভাগ করে দিই, যেহেতু 6টা কোণ আছে, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। আমি যদি 2 দিয়ে কাটি, তাহলে এখানে 3 দিয়ে 3 6 18, তার মানে 120 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ, 120 ডিগ্রি, সিম্পল হিসাব। এবার যদি দেখেন বলতেছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের মান 180 ডিগ্রি, তাহলে একটা সুষম বহুভুজ যে আছে তার বাহুর সংখ্যা বের করতে বলছে, তাহার বাহুর সংখ্যা। 40তম বিসিএস আসা প্রশ্ন। দেখেন আমরা ধরে নেই বাহু হচ্ছে, ধরি রিটেনেও হলে আপনি এভাবে করতে পারেন, ধরি যে বাহুর সংখ্যা, বাহু হচ্ছে আমার n, বাহু হচ্ছে আমার কত n, তাহলে সবগুলা কোণের সমষ্টি কত হবে? দেখেন আমি একটু ইলাবোরেট বড় করে করতেছি, সবগুলা কোণের সমষ্টি হবে এত × 180 ডিগ্রি, জানি কি জানি না। তাহলে একে যদি n দিয়ে ভাগ করি, তাহলে প্রশ্ন মতে কি বলা আছে, প্রশ্ন মতে প্রত্যেকটা কোণের মান n - 2 × 180 ডিগ্রি ভাগ n, তার মানে প্রতিটা কোণের মান দেওয়া হচ্ছে আমার 168 ডিগ্রি, তাহলে 168, যেহেতু ইংরেজিতে করতেছি। এখন এটা আমার জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। কি করতে হবে? জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এই nটা ওই পাশে গিয়ে দেখেন n দিয়ে 180 সাথে গুণ, তার মানে 180n মাইনাস 2 × 180। এবার এই nটা ওই পাশে গেলে 180n। এবার 180 যদি এই পাশে আসে, তাহলে 168 যদি এই পাশে আসে, তাহলে পরের লাইনে 180 মাইনাস 180n মাইনাস 168n ইকুয়াল, এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 2 × 180। তাহলে এবার 180 থেকে 168 বিয়োগ করলে 12 থাকতেছে, 12n ইকুয়াল হচ্ছে আমার 2 × 180। তো এবার যদি সরাসরি n বের করতে চাই, তাহলে 12 দিয়ে ভাগ, এখন কাটাকাটি করব। তাহলে 2 দিয়ে 12 কে কাটলে 6 × 2 = 12, 6 দিয়ে কাটলে 30, 3 6 18, তাহলে কয়টা হবে? 30টা হচ্ছে আমার এখানে কয়টা আছে? 30টা হচ্ছে বাহু আছে, বুঝতেই পারতেছেন। তাহলে পরীক্ষা হলে আপনার ম্যাথটা শুরু হবে কই থেকে? এমসিকিউতে যখন আসছে ম্যাথটা শুরু হবে কোথা থেকে? এই যে এখান থেকে ম্যাথটা শুরু হবে পরীক্ষা হলে। কারণ আপনার মাথায় আছে, আপনার মাথায় কি থাকতে হবে? আপনার মাথায় থাকতে হবে n - 2 × 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার একটা বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। একে যদি n দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা কোণের মান পাওয়া যাবে। তো এইটার মান আমার 180 ডিগ্রি, 168 দেওয়া আছে। এইটুকু জাস্ট ক্যালকুলেশন করতে হবে, উইদিন 1 মিনিটসের মধ্যে আপনি শেষ করে ফেলতে পারবেন। দেখেন আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, বলতেছে একটি সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? প্রচুর। আমরা যদি n এর মান ত্রিভুজ হয়, তাও বাইরের দিকের কোণগুলোর সমষ্টি
2 সরলকোণ বা 4 সমকোণ, ওই যে 2টা যে বিয়োগ দিয়ে দিছি, কারণ সবগুলা মানে n সরলকোণ থাকে কার জন্য, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ মিলায়া n সরলকোণ। আমার যদি একটা বাহু থাকে, আমার যদি একটা যদি ষড়ভুজ থাকে, তাহলে ষড়ভুজের প্রত্যেকটা বিন্দুতে একটা করে সরলকোণ উৎপন্ন হয়েছে, তাহলে 6টা শীর্ষবিন্দুতে 6টা সরলকোণ আছে প্রত্যেকটাতে জন্য, তাহলে 6টার জন্য 6টা করে কি আছে, সরলকোণ আছে, 6টার জন্য 6টা সরলকোণ আছে। এই যে প্রত্যেকটাতে যেহেতু আমার প্রত্যেকটা এক সরলকোণ উৎপন্ন হয়েছে, 6টা বাহুতে 6টা সরলকোণ আছে, তো অন্তস্থ কোণে হচ্ছে আমার n-2, তাহলে 2টা আমি বিয়োগ করে দিলাম কেন, কারণ 2টা থাকে আমার বাইরের দিকে আর 2টা কম থাকে ভেতরের দিকে, সব সময় 2টা হচ্ছে বাইরের দিকে। এটা ত্রিভুজক, চতুর্ভুজক, পঞ্চভুজক, ষষ্ঠভুজক বা সপ্তম ভুজক বা 8 বাহু হোক, 9 বাহু, 10 বাহু বা 1000 বাহু হোক না কেন, ঠিক আছে। তাহলে বাইরের দিকে কয়টা থাকতেছে, বাইরের দিকে থাকতেছে হচ্ছে আমার মাত্র 2টা। তাহলে বাইরের দিকে কয়টা থাকতেছে, বাইরের দিকে বহিস্থ থাকতেছে, বহিস্থ হচ্ছে আমার 2 সরলকোণ আর অন্তস্থ হচ্ছে আমার n-2 সরলকোণ। তাহলে n-2 আর 2 যোগ করে দিলে অন্তস্থ প্লাস বহিস্থ, এগুলার সমষ্টি, সবগুলা কিন্তু সমষ্টি, এটা বহিস্থের সমষ্টি, এটা অন্তস্থের সমষ্টি, আর অন্তস্থ এটার সমষ্টি হচ্ছে n সমকোণ। তাহলে 2 সরলকোণ মানে 4 সমকোণ মানে 360 ডিগ্রি, শেষ। তাহলে এই বহুভুজ থেকে এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ করে জানানোর, আপনারা কমেন্টে জানাবেন। যারা হচ্ছে আমাদের ইউটিউবে ক্লাসটি করবেন তারাও কিন্তু ইউটিউবে কমেন্ট করতে ভুলবেন না যে আসলে ক্লাস করে বুঝতে পেরেছেন কিনা, এবং এই যে n-2 গুণন 180 ডিগ্রি বা n-2 সরলকোণ এটা কিভাবে আসলো, আমি আশা করছি আপনারা এটা মানে বেসিকটা আপনার ক্লিয়ার থাকবে। অন্য কোনো বাচ্চাকে বা অন্য কোনো জব প্রার্থীকে আপনি বুঝাইতে পারবেন না। বাচ্চাকে এই কারণেই বললাম, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের হাই স্কুল লেভেলে আমাদের পড়াশোনা ছিল এবং আমরা কিন্তু এইগুলোর উপপাদ্য প্রমাণ করেও এসেছি, ঠিক আছে। হয়তো ভুলে গিয়েছেন আপনারা, কিন্তু এগুলো কিন্তু আমরা ছোটবেলায় করে এসেছি, হয়তো ফাঁকিও দিয়ে থাকতে পারি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাস আমাদের লাইভে করতে পারেননি, তারা ইএম জব ইউটিউব চ্যানেলে, তারা হচ্ছে আপনারা ইএম জব ইউটিউব চ্যানেলে যে দেখবেন যে প্লে লিস্ট আকারে দেওয়া আছে, সেখানে তো প্লে লিস্ট পেয়ে যাবেন। প্লে লিস্ট থেকে আপনারা ক্লাসগুলো করে ফেলবেন। বিশেষ করে আমি যদি বলি যে সংখ্যার উপরে যে আমি 13টি ক্লাস নিয়েছি, এটা কিন্তু খুবই দরকারি আপনাদের জন্য। অবশ্যই প্লে লিস্টটা করবেন, কারণ সংখ্যাটা ক্লিয়ার থাকলে আপনার পুরো ম্যাথটা আপনার জন্য মানে সহজ হবে। আর না হলে সংখ্যায় যদি আপনার জটিলতা থাকে, সংখ্যায় যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু ম্যাথ আপনার কাছে কঠিনই থাকবে, সারা জীবন কঠিন থাকবে, ক্যালকুলেশন করতে কঠিন মনে হবে। আপনি সংখ্যাই চিনেন না, তাহলে কিভাবে আপনি ম্যাথগুলো আগাবেন, ঠিক আছে। আর যারা আমরা কিন্তু জ্যামিতি অংশেও কিন্তু অনেকগুলো ক্লাস নিয়ে ফেললাম। আমরা যদি বলি রেখা, রশ্মি, কোণের একটি ক্লাস নিয়েছি, আমরা ত্রিভুজের উপরে আমরা 4টি ক্লাস নিয়েছি, তাহলে 5টি ক্লাস, আমরা চতুর্ভুজের উপরে 5টি ক্লাস, 10টি ক্লাস মোট, এবং আজকে বহুভুজের উপরে একটি, মানে 11টি ক্লাস কিন্তু অলরেডি জ্যামিতির উপরে নেওয়া হয়েছে। ক্লাসগুলো অবশ্যই করবেন, ইউটিউব চ্যানেল থেকে করবেন, যেখানেই করুন, ফেসবুকে করুন আর ইউটিউবে করুন। অবশ্যই আপনারা মন্তব্য জানাবেন যে ক্লাসগুলো করে উপকৃত হচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা, অথবা আপনার বুঝতে সমস্যা হলে কি কারণে সমস্যা হচ্ছে, মানে আমার স্ট্র্যাটেজির কি কারণে আপনার সমস্যা হচ্ছে, এটাও কিন্তু জানাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।